নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভোটের মরশুম আগত। 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফায় ভোট। এই এক্সপেকটেশন আমাদের ছিল। আমরা অনেকে ভেবেছিলাম 8 দফায় হবে, কিন্তু নির্বাচন কমিশন শেষ পর্যন্ত 7 দফায় ভোট করছে। তৃণমূল বলছে যে 1 দফায় ভোট করাই উচিত ছিল। এটা বাংলার প্রতি বঞ্চনা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। অন্য রাজ্যে যদি 1 দফায় ভোট হয়, কেন পশ্চিমবঙ্গে হবে না? পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত পঞ্চায়েতে নির্বাচনে অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার ভোটের নামে যে প্রহসনটি করেছিলেন সেটা দেখেছেন তো। পঞ্চায়েত ভোট বোধহয় 3-4 দফায় হয়েছিল, যতদূর আমার মনে পড়ে। সেখানেও 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু হাইকোর্টের নির্দেশকে কিভাবে অমান্য করা যায় নজির তৈরি করেছিলেন ওই অনুপ্রাণিত গৃহপালিত ভদ্রলোক। আর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে বোর্ড গঠন করা পর্যন্ত প্রায় 60 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে এই রাজ্যে। শাসক দলের সক্রিয় সমর্থকরাও তাদের মধ্যে আছেন। এই যেখানে পরিস্থিতি, সেখানে কোন মুখে শাসক দলের সর্বজ্ঞ মুখপাত্ররা 1 দফা ভোটের কথা বলেন? বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকলে তারা এই ধরনের প্রশ্ন তুলতেনই না। অবাক হয়ে দেখলাম জয়রাম রমেশ, এই ভদ্রলোক তৃণমূলপন্থী কংগ্রেসী, রুটলেস ওয়ান্ডার, ভালো কথা বলেন, বই লেখেন, ফটর ফটর ইংরেজি হিন্দি বলেন, রাহুল গান্ধীর পাশে পাশে ঘোরেন, কোনো নির্বাচনে জিততে পারেন না। তিনি আবার বলছেন না কেন পশ্চিমবঙ্গে 1 দফায় ভোট হবে, আর যেখানে অজিত চৌধুরী বলছেন যে এখানে ভোটের নামে প্রহসন হয়। এই ধরনের নেতারা কংগ্রেসে আছেন বলেই এই রাজ্য কংগ্রেসের এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়। এত দুর্দশা তাদের। অতীতেও দেখেছি রাজ্য কংগ্রেস বামেদের বিরুদ্ধে আন্দোলন করতে তৈরি, কংগ্রেস হাইকমান্ড কিছুতেই তাদের অনুমতি দিচ্ছে না। এখন বামেরা কইষ্ণু হয়ে গেছে, তৃণমূল আছে, জয়রাম রমেশ, কেসি বেণুগোপালের মতো নেতারা মনে করছেন যে মহিষী নারীর পাদপদ্মে পুষ্পার্ঘ্য অর্পণ করলেই জীবনে অনেক কিছু পাওয়া যাবে। মানে জয়রাম রমেশের মতো লোক কোন যুক্তিতে এই ধরনের কথা বলেন? যেখানে অজিত চৌধুরী আপনাদের লোকসভায় দলের নেতা, তিনি ভেহেমেন্টলি অপোজ করেছিলেন 1 দফায় ভোটের। তার দাবি ছিল 6-7 দফায় ভোট করতে হবে, সেই দাবি মানা হয়েছে। সবকটা বিরোধী দল এই দাবি করেছে, সেখানে কংগ্রেসের প্রধান মুখপাত্রর গলায় উল্টো সুর। সম্পূর্ণ কনফ্লিক্টিং সিগন্যাল পাঠাচ্ছেন এরা। তাতে কি লাভ হবে? যে যে সমীক্ষাগুলো সামনে এসেছে, কংগ্রেসের জন্য তো সুখবর নেই। 0 থেকে 1, কার্যত দ্বিমেরুকৃত রাজনীতি। বিজেপি 19 থেকে 29টি আসন পেতে পারে, পরিষ্কার বলা আছে। আর তৃণমূল 17 থেকে 23টি আসন পেতে পারে। এটাই। তাহলে বিজেপির আসন কমছে না। পার্সেন্টেজ অফ ভোট বিজেপি 40% উপরে পাবে, সব সমীক্ষক বলেছেন। দেখুন, এইসব সমীক্ষা যে সবসময় অভ্রান্ত হয় আমি তা বলছি না, কিন্তু মানুষের মনোভাবের একটা আগাম পূর্বাভাস পাওয়া যায়। সেখানে বাম কংগ্রেসের জন্য কোনো সুখবর কিন্তু নেই। কোনো সমীক্ষক সংস্থা কিন্তু বাম কংগ্রেসের জন্য সুখবর দেয়নি। তারপরে দেখুন আসন সমঝোতা নিয়ে কি নোটাঙ্কি হচ্ছে। 2016 সালে বাম কংগ্রেস আসন সমঝোতা করে লড়ল, 19-এ আবার তাদের ভেঙে গেল, 21-এ আবার তারা সমঝোতা করল, 24-এ শোনা যাচ্ছে সমঝোতা হবে। কংগ্রেস নাকি 2-1 দিনের মধ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে।
বহরমপুর, টালুবাবুর সিটটা, রায়গঞ্জ, পুরুলিয়া, আরো 2-1টা সিট, 8-9টা সিট হয়তো তারা লড়বে। এখন ফরওয়ার্ড ব্লক পুরুলিয়ার সিটটা কংগ্রেসকে দেবে কিনা আমি জানি না। বাম শরিকদের সঙ্গে সিপিএম এ বিষয়ে আলোচনা চালাচ্ছে। তমলুকে ফ্রেন্ডলি ফাইট হতে পারে। শেষ পর্যন্ত যা খবর, নওশাদ সিদ্দিকী বাম, কংগ্রেস এবং আইএসএফ এর জোট প্রার্থী হিসেবে ডায়মন্ড হারবারে লড়বেন, বিজেপির প্রার্থী থাকবে। কিন্তু আমার বক্তব্য যে কেসি বেণুগোপাল আলাপূজা কেন্দ্র থেকে বামেদের বিরুদ্ধে লড়াই করবেন, তার একটা কম্পালশন আছে। তিনি বাম কংগ্রেসের সমঝোতা ভেস্তে দিতে চাইছিলেন, সময় নষ্ট করছিলেন। তিনি রাহুলের ঘনিষ্ঠ, সংগঠন দেখেন, সম্পাদক, কেরলের নেতা। তার ব্যক্তিগত স্বার্থ সুরক্ষিত রাখার জন্য তিনি এই রাজ্যে কংগ্রেস এবং বামেদের মধ্যে সমঝোতার রাস্তায় কাঁটা বিছোতে চেয়েছিলেন। কিছুতেই হাইকমান্ড সবুজ সংকেত দিচ্ছিল না। শেষ পর্যন্ত এ রাজ্যের কংগ্রেস নেতাদের চাপের মুখে কার্যত পিছু হটতে হয়েছে কেসি বেণুগোপাল। কেরলের পরিস্থিতি আলাদা, পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা। কংগ্রেস 3 থেকে 4টি আসন ছাড়া এই রাজ্যে নিজেদের বলে একটা আসনে লড়তে পারবে? সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হবে। যদি একটা লড়াই দিতে হয় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, তাহলে তাদেরকে জোট বাঁধতে হবে। তা এইটা নিয়ে এত দুবিধা কেন? জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে পা ধরতে বাকি রেখেছিলেন, তার বিবৃতিগুলো দেখে তাই মনে হয়। আসলে জয়রাম রমেশ ডেরেক ওব্রায়ানকে ফোন করতেন, ডেরেকের সঙ্গে কথা বলতেন। ডেরেক যখনই জয়রামের কথা আবার শীর্ষ নেতৃত্বকে জানাতেন, ডেরেক ধমক খেতেন, বলতেন তোমাকে কে বলেছে আকবরই এসব কথা বলা? কংগ্রেসের সঙ্গে তৃণমূল কেন সমঝোতা করবে না সেটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার হয় না। এক সময় তৃণমূল চেয়েছিল যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 সকালে রাহুলের দিল্লির বাসভবনে গেছিলেন। কিন্তু রাহুল তখন বাম সঙ্গে উন্মুখ, অভিষেকের কথাকে গুরুত্ব দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা হয়েছিল, ইন্ডিজোটের মুম্বাই বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে এসেছিলেন, সাংবাদিক বৈঠক করেননি। বলেছিলেন বিমান ধরার তারা আছে, যদিও ব্যক্তিগত বিমানে গিয়েছিলেন। কিন্তু তারপর যতদিন গেছে তৃণমূল বুঝতে পেরেছে কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করলে তার খেসারত দিতে হবে। কি খেসারত আপনারা বোঝেন। তাই কংগ্রেসকে গালপাড়া শুরু হলো। অজিত চৌধুরীর ঘাড়ে দায় চাপিয়ে ইন্ডিজোট থেকে কার্যত মমতা বেরিয়ে এলেন। 42টা আসনেই লড়বো, এবং অন্য জায়গায় কংগ্রেসের বাড়াবাতে ছাই দেওয়ার জন্য তৃণমূল প্রার্থী দিল। যে তৃণমূল 4-5-6 মাস আগে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে ব্যাকুল ছিল, সেই তৃণমূল 6 মাস পরে কংগ্রেসকে দুচ্ছাই করছে। হ্যাঁ, 3 রাজ্যে গোবলে 3 রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরে এসেছে, কংগ্রেস পর্যুদস্ত হয়েছে, কংগ্রেসের দর কষাকষির ক্ষমতা কমেছে। শুধু কি এটাই, নাকি কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতে এই বার্তা দেওয়াটা জরুরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, যে তারা কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না? তাতেও কি প্রভাবশালীদের জেল যাত্রা আটকানো যাবে? আমার মনে হয় যাবে না। কেসিআর কন্যাকে যেভাবে গ্রেপ্তার করেছে ইডি, এই রাজ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রভাবশালীদের দরজায় তারা কড়া নাড়তে পারে, সেটা জানেন এ রাজ্যের প্রভাবশালীরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সিএ নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। সিএ নাগরিকত্ব কারার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। বিধিতে কিছু কিছু ক্লজ আছে, মতুয়া সম্প্রদায়ের মানুষরা মনে করছেন, বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমি যতদূর শুনলাম, এখন কেউ কোনো নাগরিকত্বের জন্য আবেদন করবেন না। লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে
মতুয়াদের একটা বড় অংশ আশাবাদী কেন্দ্রে মোদিজির নেতৃত্বে সরকার হবে, তখন যে বিধি প্রণয়ন হয়েছে সিএএ নিয়ে সেটাতে কিছু পরিমার্জন করার কথা ভাবা হবে। অর্থাৎ যে নথির কথা বলা হয়েছে সেই নথির বিষয়টাকে আরো সহজ করা হবে। যদিও অমিত শাহ বলেছেন যে সমস্ত কিছু সহজ করা হবে, 85% কাছে নথি আছে, 15% কাছে নথি নেই। ধরুন তর্কের খাতিরে মেনে নিই আমি 60% মানুষের কাছে নথি নেই, আবার নতুন করে সংশোধন করা হবে বিধির। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার নয়। তাই মতুয়াদের একটা বড় অংশ সিদ্ধান্ত নিয়েছেন তারা লোকসভা নির্বাচনের পর সরকার তৈরি হলে তখন তাদের দাবি আবার জানাবেন যে বিধি সহজ সরল করা হোক। এত তথ্য, এত নথি তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ তারা অনেকেই এক বস্ত্রে বাংলাদেশ ছেড়ে চলে এসেছিল। সুতরাং সিএ নিয়ে বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। বিভ্রান্ত করার, ভুল বোঝানোর লোকের অভাব নেই। মতুয়া ভাই বোনদের উচিত হবে ধৈর্য ধরে অপেক্ষা। তাদের দাবি ছিল সিএ, দাবি পূরণ হয়েছে। বিধি নিয়ে তাদের মনে সংশয় আছে, সেটারও নিরসন হবে। আমি যতদূর জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে নির্বাচনী প্রচার শুরুই করবেন বনগাঁ থেকে। এই সিএএ নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের মনে যে উদ্বেগ, যে বিধি নিয়ে যে উদ্বেগ এবং বিভিন্নভাবে তাদের উস্কানো হচ্ছে, তো পুরো ক্লারিফিকেশন দেবেন এই বিধি নিয়ে এবং নাগরিকত্ব দেওয়ার পদ্ধতিকে সহজ করতে সরকার কি কি চিন্তা ভাবনা করছে। এখন যেহেতু ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, এখন তো সেরকম বড় কিছু ঘোষণা হবে না, কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পর, নতুন সরকার আসার পর আমার ধারণা এই সিএএর যে বিধি প্রণয়ন হয়েছে সেই বিধিতে অনেক সংশোধন হবে। তাই তৃণমূল খুব লাফাচ্ছে যে সিএএ চালু হলো, মতুয়াদের বিভ্রান্ত করলাম, বললাম নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এই ফাঁকে কিছু ইলেকটোরাল গেন পাবে। আমার মনে হয় না যে ইলেকটোরাল গেন তৃণমূলের পক্ষে সম্ভব সিএএ চালু হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, ভুল বোঝানোর পালা চলবে, সবকটে বিরোধী রাজনৈতিক দল ভুল বোঝাবে। প্রসেনজিৎ বসুর মতো লোকজনও যারা এটা নিয়ে আন্দোলন করছেন, এনআরসি বিরোধী, তারা এটার সঙ্গে এনআরসিকে যুক্ত করার চেষ্টা করবেন, কিন্তু এনআরসি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সিএ এর সঙ্গে এনআরসির কিছু সম্পর্ক নেই। তো লোকসভা নির্বাচনের পর আমার মনে হয় যে সিএ যে বিধি এখন অবধি প্রকাশিত হয়েছে তারও কিছু পরিমার্জন, সংশোধন ইত্যাদি হবে। তা তৃণমূলের কাছে তো কোথাও কোনো আশার খবর নেই। অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে বলেছেন সন্দেশখালী থেকে নৈহাটি ট্রেন চলবে, ইডিট ট্রেন, কারণ পার্থ ভৌমিক শেখ শাহজাহানের নাকি ব্যবসায়িক সহযোগী। অর্জুনের অভিযোগ পার্থ অনেক জমি কিনেছেন শেখ শাহজাহানের সহায়তায়, তাই ইডি নাকি বিষয়টা দেখবে। ব্যারাকপুর আবার উত্তপ্ত হয়ে উঠছে, চাপানুতর বাড়ছে, রাজনৈতিক উত্তেজনার পারদ চাপ চড়ছে। যে কোনো মুহূর্তে বিজেপির বাকি 23টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। 2-3টে আসনে জট আছে, কৃষ্ণনগর, রায়গঞ্জ, বারাসাত, দমদম এবং আসানসোল। আমার মনে হয় সেই জট বিজেপির শীর্ষ নেতৃত্ব কাটিয়ে নেবেন। বিরোধী দলনেতা, সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি দিল্লি গেছেন, যে কোনো মুহূর্তে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, খুব ভালো কথা, প্রচারে নেমে পড়েছেন। এখনো নির্বাচন শুরু হতে অনেক দিন দেরি। বিজেপি চিরকালে একটু দেরিতে প্রার্থী তালিকা ঘোষণা করে। তৃণমূল 42 থেকে 50টা আসনে প্রার্থী দেয়, আর বিজেপি প্রায় 450 আসনে প্রার্থী দেয়। একটা আঞ্চলিক দল, একটা সর্বভারতীয় দলের মধ্যে তো পার্থক্য থাকে, তাদের কাজ করবার ধরন তো অন্যরকম হয়। যাদের রাজমহল পাহাড়ের ওপারে অস্তিত্ব নেই, তারা কি করে সর্বভারতীয় দলের বাধ্যবাধকতা বুঝবে? যদিও আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে। পরিশেষে বলি,
যে ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি, সব থেকে বেশি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি পেয়েছে, সত্যি কথা। তারপরেই তৃণমূল, কংগ্রেস তৃণমূলের থেকে কম। এখন প্রশ্ন হলো ইলেকটোরাল বন্ডের বিরোধী কংগ্রেস বারবার বলছে ইলেকটোরাল বন্ড হচ্ছে তোলাবাজি। তা আপনারা নিয়েছেন কেন ইলেকটোরাল বন্ডের টাকা? তৃণমূল কেন নিয়েছে ইলেকটোরাল বন্ডের টাকা? একমাত্র বামপন্থীরা নীতিগত অবস্থানে অনড় থেকে ইলেকটোরাল বন্ডের বিরোধিতা প্রথম থেকে করেছে, সুপ্রিম কোর্টে মামলা করেছে, এখনো করছে। বামপন্থীদের এই নীতিগত অবস্থানকে কুর্নিশ না জানিয়ে পারা যায় না। তারা বলতে পারে রাহুল গান্ধী দল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা পেয়েছে, মমতা ব্যানার্জির দল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা পেয়েছে। তারা এখন বলছে ইলেকটোরাল বন্ড বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন, 1 ডজনের উপর রাজ্যে তারা ক্ষমতায় আছে। তো যারা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে চাঁদা দেবে তারা অবশ্যই বিজেপিকে তাদের পছন্দের শীর্ষে রাখবে। আর তৃণমূল যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, সেখানে তারা 1300 কোটি টাকার বেশি পেয়েছে ইলেকটোরাল বন্ড থেকে। তাহলে নিজের বেলা আটিশুটি, পরের বেলা দাঁত কপাটি। আমি ইলেকটোরাল বন্ডের পক্ষে বলছি না, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে স্বাগত, কিন্তু শুধু বিজেপি এত টাকা পেয়েছে, বিজেপি তোলাবাজি করেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে, ইডি সিবিআই কে কাজে লাগিয়ে স্কুইজ করেছে টাকা, শেল কোম্পানির মাধ্যমে বড় বড় কর্পোরেট টাকা দিয়ে, এসব বলছে না, নিজেরাও তো নিয়েছেন। ডিএমকে সান্টিয়াগো মার্টিনের কোম্পানি থেকে নেয়নি, ফিউচার গেম অ্যান্ড রিসোর্স, মেঘা ইঞ্জিনিয়ারিং থেকে নেয়নি। আমাদের রাজ্যের শাসক দল নেয়নি টাকা, নিজেরা টাকা নিলেন। আর টাকা নিয়ে বলছেন যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিকে ফায়দা পাইয়ে দেওয়া হয়েছে। তা নিজেরা নিলেন কেন? নিজেরা না নিলে এই কথাগুলো বলা, আমি বলতাম যে মরাল হাই গ্রাউন্ডে দাঁড়িয়ে বলছেন, সমর্থন করাই। নিজেরা নিলেন, কম পেলেন টাকা, যেহেতু আপনাদের প্রভাব কম, ব্যবসায়ীরা যাদের প্রভাব কম তাদেরকে কম টাকাই দেয়। নিজেরা নিলেন, তখন চুপ করতে পেলেন। তৃণমূল বলেছে ওদের অফিসে নাকি অজানা লোক এসে খামে করে জমা দিয়ে গেছে ইলেকটোরাল বন্ড, পোস্ট কি বাক্সে ফেলে দিয়ে গেছে। ভাবুন, এই বলে না এখানে এরা কেউ কিছু জানে না, 13 তলা 14 তলা কালীঘাট ক্যামাক স্ট্রিট, কেউ কিছু জানে না। জানেন তো, কিছু হলে কেউ কিছু জানে না, এসে ফেলে দিয়ে গেল লেটার বক্সে, হাতে খাম দিয়ে গেল ইলেকটোরাল বন্ডের। কে দিল কিছুই জানে না। যেমন জানতো না পার্থ মানিক চাকরিগুলো চুরি করলো, বিক্রি করলো, বালু খাদ্য বিক্রি করলো, কেষ্ট মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসালো, কেউ কিছু জানতো না কি করেছে কেষ্ট। বালু হচ্ছে দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক, তেমনি ইলেকটোরাল বন্ড এখন কিছু জানতো না, এমনি লোক এসে খামে করে দিয়ে গেল, লেটার বক্সে ফেলে দিয়ে গেল। কত ধরনের হাস্যকর যুক্তি উপস্থাপিত করা যায়, এগুলো হচ্ছে তার জলজান্ত উদাহরণ। তাই ইলেকটোরাল বন্ড নিয়ে কংগ্রেস সহ অন্য বিরোধীদের কেন্দ্রের শাসক দলকে তোপ দাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওটা কাঁচের ঘরে বসে ঢিল চড়াতো। নিজেরাও তো ইলেকটোরাল বন্ডের সুবিধা নিয়েছেন, এখন কম পেয়েছেন সুবিধা বলে আপনাদের গাত্রতাও হচ্ছে, তাই এত বড় বড় কথা বলছেন। তাই বললাম না যে দ্বিচারিতার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ইলেকটোরাল বন্ড নিয়ে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এনসিপি, জেডিইউ প্রভৃতি রাজনৈতিক দলগুলোর ভূমিকা। বামপন্থীদের অবস্থান নীতিগতভাবে একটা শক্ত জমির উপর দাঁড়িয়ে। আপনি বামপন্থাকে সমর্থন নাই করতে পারেন, কিন্তু এই বিষয়ে বামপন্থীদের অবস্থান প্রথমে যা ছিল এখনো তাই আছে। সেই জন্য কুর্নিশ তাদের অবশ্যই প্রাপ্য।